আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকেই ভীষণ ভালো আছো। নতুন ক্লাসে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমরা আমাদের প্রথম ক্লাসটা শুরু করছি। আশা করছি পুরো জার্নিতে তোমরা আমার সাথেই থাকবে। তো আমরা আমাদের যে টেক্সট বই ইংলিশ ফর টুডে সেখান থেকে শুরু করছি। শুরুতে আমরা এখানে আমাদের ইউনিটটা দেখে নিব এবং আমরা আমাদের ইউনিট 1 থেকেই শুরু করব। আমাদের প্রথম ইউনিটটার নাম হচ্ছে আ গ্লিম্পস অব আওয়ার কালচার। আ গ্লিম্পস মানে হচ্ছে এক নজরে, কালচার মানে হচ্ছে সংস্কৃতি, অর্থাৎ এক নজরে আমাদের সংস্কৃতি। এটাই হচ্ছে আমাদের ইউনিটটার বাংলা অর্থ। তার মানে হচ্ছে এই ইউনিটটা সাজানো হয়েছে আমাদের সংস্কৃতির বিভিন্ন বিষয় আশয় নিয়ে। সেটা হতে পারে আমাদের সঙ্গীত, আমাদের খাবার দাবার, আমাদের কাঁথা, নকশি কাঁথা, হ্যাঁ, যেটা আমাদের দেশের একটা অন্যতম একটা জিনিস বিশ্ব দরবারে তুলে ধরার জন্য। তারপর হচ্ছে আমাদের যে নৃতাত্ত্বিক বন্ধুরা রয়েছে তাদের ব্যাপার, এসব নিয়ে হচ্ছে আমাদের এই ইউনিটটা সাজানো হয়েছে। তো আমরা শুরুতে এই যে আমাদের বাদ্যযন্ত্র দেখতে পাচ্ছি, আমাদের খাবার দাবার দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে একটা নকশি কাঁথা দেখতে পাচ্ছি। তার মানে আমরা এই ইউনিটে এইসব ব্যাপার নিয়ে আলোচনা করব এবং আলোচনার শুরুতে বলা হচ্ছে যে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, আফটার মানে হচ্ছে পরে, অর্থাৎ এই ইউনিটটা পড়ার পর বা অধ্যয়ন করার পর we will be able মানে হচ্ছে সক্ষম বা সমর্থ, আমরা সমর্থ হব বা সক্ষম হব read and understand text through silent reading। রিড মানে পড়া, আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা, টেক্সটের বাংলা অর্থ আমরা পাঠ্যাংশ বলতে পারি, আর সাইলেন্ট মানে হচ্ছে নীরবে। অর্থাৎ আমরা কি করতে পারবো, নীরবে বা মানে তুমি সাউন্ড করবা না, নিজে নিজে পড়বা যেটা মনে মনে, হ্যাঁ, অর্থাৎ নীরব পাঠের মধ্য দিয়ে আমরা পাঠ্যাংশ পড়তে পারবো এবং বুঝতে পারবো। তার মানে যে কোনো একটা পাঠ্যাংশ দেখলে তুমি সেটা নীরবে পড়তে পারবা এবং সেটা তুমি পড়ে বুঝতে পারবা। এরপর বলছে ইনফার মিনিং ফ্রম কনটেক্সট। ইনফার মিনিং ফ্রম কনটেক্সট। ইনফার মানে হচ্ছে অনুমান করা, আর কনটেক্সট মানে হচ্ছে প্রসঙ্গ, অর্থাৎ বা আমরা ওই পাঠ্যাংশ বলতে পারি বা যেই প্যাসেজটা আমাদের জন্য দেওয়া থাকবে সেটার কথা বলা হচ্ছে, যে সেখান থেকে আমরা অর্থ অনুমান করতে পারবো বা আমরা এই প্রসঙ্গটা থেকে আমরা হচ্ছে আমাদের অর্থটা বুঝতে পারবো, অনুমান করতে পারবো। তারপর বলছে আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স, আমরা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবো এবং উত্তর দিতে পারবো। রাইট আনসার্স টু কোয়েশ্চেন্স, আমরা এই যে প্রশ্নগুলো থাকবে সেগুলার উত্তর লিখতে পারবো। এবং সর্বশেষ আমরা আরও একটা বিষয়ে জ্ঞান অর্জন করতে সক্ষম হব, সেটা হচ্ছে রাইট শর্ট কম্পোজিশনস, অর্থাৎ আমরা ছোট ছোট যে রচনা রয়েছে সেই রচনাগুলো আমরা লিখতে পারবো। তো তার মানে হচ্ছে এই যে আমরা আমাদের কালচারের বিভিন্ন ব্যাপার নিয়ে এই ইউনিটে পড়াশোনা করব এবং পড়াশোনা শেষের পর আমরা এই বিষয়গুলোতে জ্ঞান অর্জন করব। তো আমাদের মূল পড়াটা শুরু হচ্ছে কিন্তু আমাদের পেজ নাম্বার 2 থেকে এবং লেসন হচ্ছে 1, আর এই লেসনটার নাম হচ্ছে পিপলস মিউজিক। পিপলস মিউজিক, পিপলস মানে এখানে আমরা লোক বা মানুষজন না বলে আমরা সুন্দর করে বলতে পারি হচ্ছে গণমানুষ। হ্যাঁ, এটা আপামর জনসাধারণকে বোঝানো হচ্ছে, যে একটা দেশের যে আপামর জনতা বা আমজনতা, যেটাকে আমরা বলি হচ্ছে গণমানুষ, হ্যাঁ, তাকেই বোঝানো হচ্ছে। আর মিউজিকের বাংলা অর্থ হচ্ছে সঙ্গীত। সো আমাদের এই লেসনটার নাম হচ্ছে গণমানুষের সঙ্গীত। তো আমি সবসময় একটা কথা তোমাদেরকে বলে আসছি, তোমরা যারা গত বছর বা এর আগের সময়গুলোতে আমার ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই আমার পড়ার প্যাটার্ন সম্পর্কে জানো বা আমি কিভাবে পড়াই। তো আমি আমার পড়ানোর ক্ষেত্রে সব স্টুডেন্টকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে কোনো একটা শব্দের অনেকগুলো অর্থ থাকতে পারে। অনেক ধরনের অর্থ থাকলে আমরা যে কোনো একটাকে টুক করে নিয়ে নিব এমনটা কিন্তু না। যেই অর্থটা আমার পড়ার সাথে বা আমার ওই টেক্সটের সাথে প্রাসঙ্গিক, যেটা সবচেয়ে সুন্দর, যেটা কানে শুনতেও ভালো লাগে, সেই শব্দটাকে আমরা ব্যবহার করব। এখন আমি পিপলস মিউজিক, আমি যদি বলি যে মানুষের গান, তাহলে একটু
অর্থ ঠিক আছে কিন্তু শুনতে একটু কেমন যেন, কিন্তু আমি যখন এটা বলবো যে গণমানুষের সঙ্গীত তাহলে কিন্তু আরেকটু ভালো শোনাবে, একটু বেটার লাগবে, ঠিক আছে? তো সেজন্য তোমরা হয়তো বা আমার পরবর্তী ভিডিওগুলো ফলো করবে, সেজন্য আমি প্রথম ভিডিওতে এই ব্যাপারগুলো একটু ক্লিয়ারলি বলছি যে তোমরা যে কোনো শব্দের অর্থ পড়ার সময় একটা অর্থ পড়বা না, তোমরা যে কয়টা অর্থ পাবা সবগুলাতে একটু চোখ বুলাবা। সেটা তোমরা তোমাদের গাইড থেকে হতে পারে অথবা মোবাইলের কোনো ডিকশনারি থেকে হতে পারে, তোমরা যেভাবেই পড়ো না কেন পড়ার সময় আশেপাশে যে আরও কিছু শব্দ থাকবে সেই শব্দগুলোতে ফোকাস করবা, তাহলে তোমার শব্দ ভাণ্ডার অনেক বেশি সমৃদ্ধ হবে এবং কোথায় কোন শব্দটা ব্যবহার করলে সুন্দর হবে বাক্যের অর্থটা সেটা তোমরা নিজে থেকেই বুঝতে পারবা। তো আমি এখন আমার একেবারে মূল পাঠে চলে যাচ্ছি। আমরা শুরুতে কিছু স্টাম্পসের ছবি দেখতে পাচ্ছি, হ্যাঁ, স্টাম্প মানে ডাক টিকিট যেটাকে আমরা বলি। তো দেখো এখানে বলছে আ সেট অফ 4 স্টাম্পস, অর্থাৎ 4টা ডাক টিকিটের একটা সেট, ইস্যুড অন 21 জুলাই 2011, যেটা হচ্ছে 2011 সালের 21শে জুলাই ইস্যু করা হয় বা প্রকাশ, এখানে ইস্যু মানে আমরা প্রকাশ বলতে পারি, হ্যাঁ, প্রকাশ করা হয় অন ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অফ বাংলাদেশ। ট্রেডিশনাল মানে হচ্ছে ঐতিহ্যবাহী, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে বাদ্যযন্ত্র, অর্থাৎ বাংলাদেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের উপর ভিত্তি করে 2011 সালের 21শে জুলাই প্রকাশিত হয় মানে 4টা ডাক টিকেটের একটা সেট, যেটা কিনা আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি। এবং আমরা শুরুতেই কিছু কিওয়ার্ডস দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে পিপলস মিউজিক, অর্থাৎ গণমানুষের সঙ্গীত, যেটাকে আমরা ফোক মিউজিক বলি খুব সহজে। এরপর হচ্ছে ওরাল ট্র্যাডিশন, ওরাল মানে হচ্ছে মুখে মুখে, হ্যাঁ, ট্র্যাডিশন মানে হচ্ছে যেটা যুগের পর যুগ চলে আসে আর কি, প্রচলিত যেটা, তাহলে আমরা ওরাল ট্র্যাডিশনের বাংলা অর্থটা বলতে পারি এরকম যে মুখে মুখে প্রচলিত যেটা। এরপর রয়েছে হচ্ছে সেলফ এক্সপ্রেশন, মানে তোমার নিজের যে অভিব্যক্তি, হ্যাঁ সেটা, হ্যাঁ, আত্মপ্রকাশ বা নিজের যে অভিব্যক্তি সেটার কথা বলা হচ্ছে, হ্যাঁ। এরপর হচ্ছে ইনস্ট্রুমেন্টস, ইনস্ট্রুমেন্টসের বাংলা অর্থ আমরা সবাই জানি যে বাদ্যযন্ত্র। এরপর রয়েছে মাইগ্রেশন, মাইগ্রেশন মানে হচ্ছে স্থানান্তর, হ্যাঁ, অর্থাৎ একটা থেকে আরেকটাতে স্থানান্তরিত হওয়া, যেটাকে বলি স্থানান্তর, হ্যাঁ। তো আমরা পার্ট এ তে একটা পেয়ার ওয়ার্কস দেখতে পাচ্ছি, এখানে বলছে ওয়ার্ক ইন পেয়ার্স, অর্থাৎ তোমরা কি করবা, জোড়ায় জোড়ায় কাজ করবা। তো সেজন্য তোমাদেরকে এখানে 4টা কোশ্চেন দিয়েছে, তার মানে হচ্ছে তোমরা একে অন্যকে এই কোশ্চেনগুলো জিজ্ঞাসা করবা এবং সেগুলার উত্তর দেওয়ার চেষ্টা করবা। তো প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট কাইন্ডস অফ মিউজিক ডু ইউ হিয়ার ইন ইউর ডেইলি লাইফ। ডেইলি লাইফ মানে হচ্ছে প্রতিদিনকার জীবন বা প্রাত্যহিক জীবন, অর্থাৎ তুমি তোমার প্রাত্যহিক জীবনে কোন ধরনের সঙ্গীত শুনো। এরপর বলছে আর দে রিলেটেড টু ইউর ফ্যামিলি ট্র্যাডিশনস আর কালচার, অর্থাৎ এটা কি তোমার পারিবারিক যে ঐতিহ্য বা সংস্কৃতি এটার সাথে কি সম্পৃক্ত, হ্যাঁ, রিলেটেড মানে সম্পৃক্ত বা সম্পর্কযুক্ত কিনা। তো আমরা অনেক সময় অনেক ধরনের গান শুনে থাকি, হ্যাঁ, কেউ দেশাত্মবোধক গান শুনো, কেউ ফোক মিউজিক শুনো, হ্যাঁ, অর্থাৎ লোকসঙ্গীত শুনো, কেউ রবীন্দ্রসঙ্গীত, কেউ নজরুল সঙ্গীত, হ্যাঁ, অনেকে আবার হচ্ছে মানে এক একজন বাইরের কান্ট্রিরও গান শুনে থাকো, মানে এক একজন এক এক ধরনের গান শুনে থাকো। তো তোমরা যে যে ধরনের গান শুনো সেটা এখানে লিখবা। তো আনসারগুলো আমি তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমরা তো অনেক ধরনের গানের কথা বললাম, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি আনসার যে আই হিয়ার ফোক সংস, মডার্ন সংস অ্যান্ড রিলিজিয়াস সংস ইন মাই ডেইলি লাইফ, অর্থাৎ এই যে আমি হচ্ছি লোকসঙ্গীত, হ্যাঁ, তারপর হচ্ছে আধুনিক গান অথবা এই যে রিলিজিয়াস সংস অর্থাৎ ওই যে হামনাথ যেটাকে আমরা বলি, হ্যাঁ, বা যার যার ধর্ম অনুসারে তো গান থাকতেই পারে, আমাদের ইসলাম ধর্মে হয়তো বা আমরা হামনাথ বলে থাকি, হ্যাঁ, আমরা এই ধরনের গানগুলা শুনে থাকি। এরপর পরের অংশটুকুতে যেহেতু বলেছে যে এগুলা কি তোমার পারিবারিক ঐতিহ্যের সাথে বা সংস্কৃতির সাথে সম্পৃক্ত কিনা, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ইয়েস, সাম অফ দেম আর রিলেটেড টু মাই ফ্যামিলি ট্র্যাডিশনস অ্যান্ড কালচার, স্পেশালি ফোক অ্যান্ড রিলিজিয়াস সংস।
হ্যাঁ, এগুলার অনেকগুলাই কি আমার পারিবারিক যে সংস্কৃতি, আমার যে ঐতিহ্য সেটার সাথে সম্পৃক্ত। বিশেষ করে এই যে ফোক সং অর্থাৎ লোকসঙ্গীত এবং এই যে ধর্মীয় যে গানগুলো আমরা শুনে থাকি সেটার কথা এখানে উল্লেখ করছে। তো প্রশ্নের আনসার লেখার সময় খেয়াল করবা যে আমরা যখন আনসারটা লিখি তখন কিন্তু দেখো আমরা যে প্রশ্নের অংশটুকু থেকে নিয়ে তারপর হচ্ছে পুরো কোশ্চেনটা সাজানোর চেষ্টা করি। তারপর 2 নম্বর প্রশ্নে বলছে যে হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জেস ওভার টাইম, অর্থাৎ তুমি কি মনে করো বা তুমি কিভাবে ভাবো যে সময়ের সাথে সাথে সঙ্গীত পরিবর্তন হয়, সঙ্গীতের পরিবর্তন হয়। চেঞ্জ মানে পরিবর্তন, ওভার টাইম বলতে বোঝানো হচ্ছে সময়ের সাথে সাথে, অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সঙ্গীতের কিভাবে পরিবর্তন হয় বলে মনে করো সেই ব্যাপারটা তারা জানতে চাচ্ছে। তো এর পরের অংশ আবার বলছে ডাজ ইট স্টে দ্য সেম, এটা কি একই থাকে? স্টে মানে হচ্ছে এখানে থাকা বোঝাচ্ছে, অর্থাৎ এটা কি একই রকমই থাকে। আর ডাজ ইট ইভলভ উইথ পিপলস লাইফস্টাইলস, লাইফস্টাইল মানে হচ্ছে জীবনধারা, ইভলভ মানে হচ্ছে বিকশিত হওয়া, অর্থাৎ এটা কি একই রকমই থাকে নাকি মানুষের জীবনধারার সাথে সাথে এটা বিবর্তিত হয় বা এটারও পরিবর্তন ঘটে। তো সেক্ষেত্রে তোমরা আনসারটা এরকম লিখতে পারো যে মিউজিক চেঞ্জেস ওভার টাইম, অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে সঙ্গীতের পরিবর্তন হয়। ইট ইভলভস উইথ পিপলস লাইফস্টাইল, টেকনোলজি অ্যান্ড কালচার, এটা হচ্ছে মানুষের জীবনধারা, প্রযুক্তি এবং সংস্কৃতির সাথে সাথেও পরিবর্তিত হয়। নিউ ইনস্ট্রুমেন্টস অ্যান্ড স্টাইলস আর অ্যাডেড বাট ট্রেডিশনাল মিউজিক স্টিল রিমেন্স, এই যে নতুন নতুন ইনস্ট্রুমেন্ট বা বাদ্যযন্ত্র বা স্টাইল যোগ হয় কিন্তু আমাদের ঐতিহ্যবাহী যে সঙ্গীতগুলো রয়েছে সেগুলো এখনও একই রকমই থাকে। 3 নম্বর প্রশ্নে বলছে ক্যান ইউ থিঙ্ক অফ এনি ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্টস ইউ হ্যাভ সিন অর হার্ড অ্যাবাউট। ক্যান ইউ থিঙ্ক মানে হচ্ছে মনে করা বা চিন্তা করা, অর্থাৎ তুমি কি মনে করতে পারো বা চিন্তা করতে পারো এমন কোনো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের কথা যেটা কিনা তুমি দেখেছো বা শুনেছো। মানে একদম সহজভাবে যদি আমরা বলি অর্থটা দ্বারা এরকম যে তুমি দেখেছো বা শুনেছো এরকম কোনো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের কথা কি তুমি মনে করতে পারো। হোয়াট ম্যাটেরিয়ালস ডু ইউ থিঙ্ক দে আর মেড ফ্রম, ম্যাটেরিয়ালস মানে হচ্ছে উপকরণ বা আমরা অনেক সময় উপাদানও বলে থাকি, অর্থাৎ এই যে জিনিসগুলো, হ্যাঁ, বা এই যে বাদ্যযন্ত্রের কথা আমাদেরকে জিজ্ঞেস করলো এগুলো কি উপকরণ দিয়ে তৈরি বলে তুমি মনে করো। তো আমরা নর্মালি দেখে থাকি যে আমাদের দেশীয় যে বাদ্যযন্ত্র রয়েছে সেগুলো সাধারণত হচ্ছে বাঁশের তৈরি হয়ে থাকে, হ্যাঁ, যেমন বাঁশি, ড্রাম এরকম টাইপের, হ্যাঁ। তো এগুলো হচ্ছে কাঠ দিয়ে বানায় অথবা বাঁশ দিয়ে বানায়, এই টাইপেরই। সো আমাদের আনসারটা হবে এরকম, ইয়েস, যে হ্যাঁ, আই হ্যাভ সিন দোতারা, একতারা, ব্যাম্বো ফ্লুট অ্যান্ড ড্রাম, অর্থাৎ এই যে বাদ্যযন্ত্রগুলোর কথা বললাম যে আমি একতারা, দোতারা, তারপর হচ্ছে বাঁশি, বাঁশের বাঁশি আর কি, হ্যাঁ, এবং ড্রাম এগুলো দেখেছি। দে আর ইউজুয়ালি মেড ফ্রম উড, ব্যাম্বো, মেটাল স্ট্রিংস, লেদার অ্যান্ড সামটাইমস গোড। গোড মানে হচ্ছে লাউ, ব্যাম্বো মানে হচ্ছে বাঁশ, উড মানে হচ্ছে কাঠ, লেদার মানে হচ্ছে চামড়া, অর্থাৎ এগুলো সাধারণত হচ্ছে কাঠ, বাঁশ, তারপর চামড়া বা অনেক সময় হচ্ছে লাউ দিয়েও তৈরি করা হয়ে থাকে। অর্থাৎ প্রাকৃতিক যেসব উপাদান রয়েছে, আমরা একেবারে যদি কেউ খুব সহজে দিতে চাও শুধুমাত্র ন্যাচারাল ম্যাটেরিয়ালস এই কথাটা লিখে দিলেও হয়ে যাবে, ঠিক আছে। তবে একটু ডিটেলসে লিখলে জিনিসটা সুন্দর হয়। আমরা যে কোনো কোশ্চেনের উত্তর একটু ডিটেলসে দেওয়ার চেষ্টা করব, তাহলে মানে পুরোপুরি আনসারটা আসে এবং শিক্ষক তাতে সন্তুষ্ট হন এবং ফুল মার্কস পাওয়ার একটা সম্ভাবনা থাকে আমাদের। ওকে, এবার 4 নম্বর প্রশ্নে দেখো, এখানে বলছে why might certain types of music become less common as people move from villages to cities। টাইপস মানে হচ্ছে ধরন আর সার্টেন টাইপস মানে হচ্ছে নির্দিষ্ট কোনো ধরন এখানে বোঝানো হচ্ছে, অর্থাৎ মানুষ যখন গ্রাম থেকে শহরে চলে আসে তার সাথে সাথে নির্দিষ্ট ধরনের কোনো সঙ্গীত আগের চেয়ে কম প্রচলিত হয় বা হয়ে যেতে পারে বলে ধারণা করা হয়
তা এই জিনিসটা কেন হয় সেটা তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি। তো কারণ হিসেবে তোমরা লিখতে পারো যে সার্টেন টাইপস অফ মিউজিক বিকাম লেস কমন, অর্থাৎ আমরা এই যে এই অংশটুকু আগে দিয়ে দিব, হ্যাঁ, সার্টেন টাইপস অফ মিউজিক বিকাম লেস কমন, অর্থাৎ নির্দিষ্ট ধরনের সঙ্গীত একটু কম প্রচলিত হয়, বিকজ মানে কারণ সিটি পিপল প্রেফার মডার্ন মিউজিক, কারণ হচ্ছে কি শহরের লোকজন একটু মডার্ন যে মিউজিক বা আধুনিক যে সঙ্গীত সেগুলো বেশি পছন্দ করে। প্রেফার মানে হচ্ছে পছন্দ করা। ভিলেজ ট্রেডিশন স্লোলি ফেড অ্যাজ পিপল অ্যাডাপ্ট নিউ লাইফস্টাইলস ইন সিটিজ, যেহেতু শহরের লোকজন নতুন ধরনের জীবনধারার সাথে খাপ খাইয়ে নেয় নিজেদেরকে, তো সেজন্য হচ্ছে গ্রামের যে ঐতিহ্য সেটা আস্তে আস্তে একটু ফেড হয়ে যায় বা একটু করে কমে যায়। তো এই হচ্ছে তোমাদের 4টা প্রশ্নের উত্তর। তো আনসারটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আর তোমরা কে কোন স্কুল থেকে বা কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছো সেটাও কমেন্টে জানাবা। দেখা হচ্ছে পরের টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।